যুদ্ধবন্ধে অবশেষে আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া। শান্তি প্রতিষ্ঠা নাকি ট্রাম্পকে খুশি করতে বৈঠকে বসেছে দুই দেশ। আসছে 4 বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালাতে পারে রাশিয়া, সতর্কতা জার্মানির। কি বলছেন বিশ্লেষকরা? কলম্বিয়া চলছে তুমুল যুদ্ধ, তবে এই যুদ্ধে নেই হতাহত, নেই জয় পরাজয়, আছে শুধু আনন্দ উল্লাস। কেমন সেই যুদ্ধ, কোথায় হয় এটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 3 বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করতে অবশেষে আলোচনায় বসেছে রাশিয়া ইউক্রেন। রাশিয়ার ভেতর ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলার একদিন পর তুরস্কের ইস্তানবুলে এই শান্তি আলোচনায় বসেছে দুই দেশ। সোমবার দ্বিতীয় দফার এই আলোচনায় সভাপতিত্ব করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফাইদান। এর আগে গেল মাসে ব্যর্থতা নিয়ে শেষ হয় রাশিয়া ইউক্রেনের প্রথম দফার আলোচনা। সেই আলোচনায় দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় ছিল একমাত্র অর্জন। তাই প্রশ্ন উঠেছে, মস্কো কিয়েভের এই আলোচনা প্রকৃতপক্ষে যুদ্ধ বন্ধের জন্য নাকি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতেই লোক দেখানো আলোচনায় দুই দেশ? প্রথম দফার আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত পুতিনকে ছাড়াই শেষ হয় আলোচনা। পরে অবশ্য পুতিনের সাথে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধের সম্ভাবনা ও দ্রুত আলোচনার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। এর আগে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে অন্তত 4টি বিমান ঘাঁটিতে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রবিবার সাইবেরিয়া সহ বিভিন্ন অঞ্চলে চালানো সমন্বিত ওই হামলায় অন্তত 40টি রুশ বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে তারা। দীর্ঘ 1.5 বছরের চেষ্টায় ওই অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এ যেন হলিউডের অ্যাকশন সিনেমা। বিস্ফোরক সহ একের পর এক আত্মঘাতী ড্রোন হামলে পড়ছে সারি সারি যুদ্ধ বিমানে। মুহূর্তেই ঘটছে বিস্ফোরণ আর ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। গোটা বিশ্বকে তাক লাগিয়ে এভাবেই শতাধিক আত্মঘাতী ড্রোন দিয়ে রাশিয়ার গভীরে অন্তত 4টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। আর এতে শত্রুপক্ষের অন্তত 40টি বোমারু বিমান ধ্বংসের দাবি জানিয়েছে তারা। সমন্বিত এই অভিযানের কোড নেম স্পাইডার্স ওয়েব বা মাকড়সা জাল। দীর্ঘ 1.5 বছরের পরিকল্পনায় এই অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে মোট 117টি ড্রোন অংশ নেয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া সহ রাশিয়ার গভীরে ফার ইস্ট অঞ্চলে এসব হামলা হয়েছে। কিভাবে এতটা ভেতরে এমন সমন্বিত হামলা চালালো ইউক্রেন, তা রীতিমতো এক বিস্ময় হয়ে দেখা দিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা SBU জানিয়েছে, এই অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপনে কামিকাজে ড্রোনের বহর পাচার করা হয় হাজারো মাইল দূরে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে। রবিবার কাভার ট্রাকে করে পূর্ব নির্ধারিত হামলার লক্ষ্যবস্তু বিমান ঘাঁটিগুলোর কাছে নেওয়া হয় সেসব ড্রোন। এরপর যথাসময়ে রিমোটের সাহায্যে কাভার ট্রাক থেকে সেগুলো উড়িয়ে নিয়ে হামলা চালানো হয় ঘাঁটিগুলোতে। ইউক্রেনের দাবি, হামলায় রাশিয়ার $7 বিলিয়ন সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে Tu-95 ও Tu-22 সহ বিভিন্ন মডেলের বোমারু বিমান ধ্বংস হয়। এসব বিমান ব্যবহার করে নানা সময়ে ইউক্রেন জুড়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছিল রাশিয়া। হামলায় যেসব বিমান ধ্বংস হয়েছে সে ক্ষতি অপূরণীয় বলছেন অনেক বিশ্লেষক। রুশ বিমান বাহিনীর জন্য বড় আকারের ধাক্কা এটি। এই হামলাকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে রাশিয়া। বেশিরভাগ ড্রোন ঠেকিয়ে দেওয়ার দাবি জানিয়েছে তারা। তবে কিছু ড্রোন অন্তত 2টি ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম হয় বলে স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি তারা। হামলায় কেউ হতাহত হয়নি। এদিকে এমন এক সময় এই হামলা চালানো হলো যখন যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ ইউক্রেন যুদ্ধ বন্ধে একের পর এক আলোচনা চালিয়ে যাচ্ছে। সোমবার তুরস্কে এ ব্যাপারে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা। এরই মাঝে এই ভয়াবহ হামলাকে ইউক্রেনের ধৃষ্টতা হিসেবে দেখছে মস্কো। সব মিলিয়ে আগামীতে সমঝোতা আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। তবে অনেক বিশ্লেষকের মতে, ইউক্রেন যে সহজে রাশিয়ার কাছে নিজেকে সঁপে দেবে না, এই হামলার মধ্য দিয়ে সবাইকে সেই বার্তাই দিতে চেয়েছে কিয়েভ। তারা বোঝাতে চাইছে এখনো যুদ্ধ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার শক্তি তাদের রয়েছে। অন্যদিকে এই হামলার বদলা হিসেবে কঠোরতর প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছে রাশিয়া। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
আগামী 4 বছরের জন্য ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলা চালাতে পারে রাশিয়া, এমন সতর্ক বার্তা দিয়েছে জার্মানি। আর রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এখন থেকেই নেটো দেশগুলো জোরালো প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সত্যি কি রাশিয়া হামলা চালাবে নেটোভুক্ত দেশগুলোতে? কি বলছেন বিশ্লেষকরা? মীর ফজলুর রাব্বির ডেস্ক রিপোর্ট। ভয় ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপ জুড়ে। বাল্টিক সাগরের ঢেউয়ে যেন শোনা যাচ্ছে যুদ্ধের পদধ্বনি। ন্যাটোর রাডারে ভেসে উঠছে রাশিয়ার সামরিক তৎপরতার নতুন ছায়া। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ইউক্রেন নয়, এবার রাশিয়ার টার্গেট শক্তিশালী সামরিক জোট ন্যাটো। রাশিয়া শীঘ্রই ন্যাটো দেশগুলোতে আক্রমণ করতে পারে, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপের অন্যতম পরাশক্তি দেশ জার্মানির প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। তার মতে রাশিয়া আগামী 4 বছরের মধ্যে ন্যাটো জোটের ওপর হামলা চালাতে পারে, আর সেই জন্য সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। 1 জুন রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরিলা ডায়লগ প্রতিরক্ষা সম্মেলনে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রয়ার জানান, রাশিয়া প্রতি বছর শত শত ট্যাঙ্ক তৈরি করছে, যার একটি বড় অংশ ন্যাটোর বাল্টিক রাষ্ট্রগুলোর উপর সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। এই ধরনের প্রস্তুতি থেকে বিশেষজ্ঞরা ধারণা করছেন 2029 সাল নাগাদ রাশিয়া ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর উপর হামলা চালাতে পারে। রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবেলায় এখন থেকেই জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে ন্যাটো জোটের দেশগুলো। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে বলেছেন, আধুনিক সামরিক ক্ষমতাসম্পন্ন শত্রু বাহিনীকে পরাজিত করতে যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হবে। স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন 2027 সালের মধ্যে জিডিপির 2.5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেটি 3% নেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া 6টি নতুন অস্ত্র ও বিস্ফোরক কারখানা নির্মাণে £1.5 বিলিয়ন ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। রাশিয়ার সম্ভাব্য হামলার বিষয়টিকে ন্যাটো জোটের দেশগুলোর জন্য হুমকি হিসেবে দেখছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী জন হিলি। বিবিসির সানডে উইথ লরা কুইন্সবার্গ অনুষ্ঠানের সাক্ষাৎকারে তিনি বলেন, শান্তি নিশ্চিত করার জন্য ব্রিটেনকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা জরুরি ভিত্তিতে কাজ করছি। নির্বাচনের পর থেকে আমরা 600টিরও বেশি বড় চুক্তি পরিচালনা করেছি। যদি আপনি শত্রুকে পরাজিত করার জন্য যথেষ্ট শক্তিশালী হন, তাহলে আপনি প্রথমেই তাদের আক্রমণ থেকে বিরত রাখতে পারেন। এই নীতি 70 বছরেরও বেশি সময় ধরে ন্যাটোকে ইতিহাসের সবচেয়ে সফল প্রতিরক্ষামূলক জোটে পরিণত করেছে। ব্রিটিশ নাগরিকদের নিরাপদ রাখতে আমরা সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলব। আমাদের এই কার্যক্রম রাশিয়ার জন্য একটি বার্তা। ন্যাটো জোটের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে জরুরি সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় দেশগুলোর সীমান্তবর্তী এলাকায় বড় আকারের সামরিক মহড়া চলছে। বেলারুশ ও লাটভিয়া সীমান্তে বিমান ও পদাতিক বাহিনীর মহড়া হয়েছে। এতে স্প্যানিশ, ডাচ, মার্কিন সহ বিভিন্ন দেশের সেনা, যুদ্ধবিমান ও হেলিকপ্টার অংশ নিয়েছে। ন্যাটো সদস্য ছাড়াও সুইডেন ও জাপান সহ বাইরের দেশগুলো মহড়ায় অংশ নিচ্ছে, যাতে সম্মিলিত প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়। ন্যাটোর 32টি দেশের মধ্যে পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ সীমান্তবর্তী বাল্টিক দেশগুলোতে মহড়ার তৎপরতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সীমান্তবর্তী দেশগুলো প্রতিদিন রাশিয়ার সামরিক গতিবিধি নজরদারির আওতায় রাখছে। সবচেয়ে বেশি আতঙ্কে আছে পোল্যান্ড, লাটভিয়া, লিথুনিয়ার মতো দেশগুলো, কারণ তারা সরাসরি রাশিয়ার সীমান্তবর্তী। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার যে কোনো অপ্রত্যাশিত পদক্ষেপের দ্রুত জবাব দিতে ইউরোপীয় দেশগুলোকে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে। বিশ্ব এখন তাকিয়ে আছে এক বিপজ্জনক দ্বন্দ্বের পরিণতির দিকে। ফলে প্রশ্ন উঠছে, এটা কি কেবল ঠান্ডা যুদ্ধের নতুন সংস্করণ, নাকি সত্যি দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এবার ইসরায়েলের উপর ব্যাপক চটেছে সৌদি আরব। নেতানিয়াহু প্রশাসনের অহংকার গুড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে রিয়াদ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় আগ্রাসন বন্ধে রবিবার পশ্চিম তীরে বৈঠকে বসতে চেয়েছিলেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা। তবে বৈঠকের অনুমতি দেয়নি ইসরায়েল। এর জেরেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সৌদি সরকার। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব নেতাদের প্রবেশের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা এবং শান্তিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছে সৌদি আরব। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলকে চরমপন্থা ও বিশ্ব শান্তি নষ্টের দেশ বলে আখ্যা দিয়েছে সৌদি আরব।
ইসরায়েলি প্রশাসনের অহংকার গুড়িয়ে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। রবিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব নেতাদের বৈঠকের অনুমতি না দেওয়ায় ইসরায়েলের ওপর ক্ষেপেছেন সৌদি মন্ত্রী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে পশ্চিম তীরের রামাল্লায় জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত নেতাদের বৈঠক হতে দেয়নি ইসরায়েলি প্রশাসন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ইসরায়েল মূলত শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। ফিলিস্তিনের পশ্চিম তীরে আরব নেতাদের বৈঠকের অনুমতি না দিয়ে ইসরায়েল চরমপন্থা হিসেবে নিজেদের প্রমাণ করেছে। এমনকি তারা যে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না সেটিও প্রমাণিত। তারা মূলত চায় সংঘর্ষ এবং শান্তি নষ্ট করতে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের এই অহংকারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, এর মধ্য দিয়ে আরব দেশগুলোর সাথে সুসম্পর্কের সুযোগ নষ্ট করছে ইসরায়েল। আমরা চেয়েছিলাম একটি সমাধানের পথে হাঁটবে ইসরায়েল, কিন্তু তারা কোনো সমাধান চাই না, তাই তারা বৈঠকে বাধা দিয়েছে। তারা গাজায় হামলা চালাবে এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবে। এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। আমরা এই বৈঠকের মাধ্যমে অত্র অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একটি কার্যকর সমাধান দিতে পারতাম, কিন্তু তার পুরোটাই নষ্ট করেছে ইসরায়েলি প্রশাসন। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব নেতারা একটি উস্কানিমূলক বৈঠক করতে চেয়েছিলেন বলে দাবি ইসরায়েলের। এরপরও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদী সৌদি আরব। আগামী 17 থেকে 20 জুন ফ্রান্স এবং সৌদি আরবের যৌথ সভাপতিত্বে নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের কথা রয়েছে। সেখানে যুদ্ধবিরতির পর নিরাপত্তা ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের তাদের ভূমিতে থাকা নিশ্চিতে আলোচনা হবে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গাজায় খাবারের অভাবে কাঁদছে মানুষ, আর সীমান্তের এপারে গুদামে পচে যাচ্ছে খাবার। মিশরের আরিশ শহরে ট্রাকের পর ট্রাক ত্রাণ সামগ্রী পড়েছিল মাসের পর মাস। সময় মতো গাজায় পৌঁছাতে না পারায় মেয়াদ উত্তীর্ণ হয়ে সেই খাদ্য এখন ডাম্পিং সাইটে। অন্তত 40টি ট্রাক ও একটি গুদামের খাবার নষ্ট হওয়ার খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলের দাবি, গাজায় জরুরি ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না তারা, অথচ মানবিক বিপর্যয় ও দুর্ভিক্ষের মধ্যে লাখ লাখ মানুষ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গাজায় ক্ষুধার্ত মানুষের হাতে পৌঁছানোর আগেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে ট্রাকের পর ট্রাক খাবার। মিশরের আরিশ শহরের কাছে গাজা সীমান্তের ঠিক আগেই ধ্বংস করে ফেলা হচ্ছে গুদামে জমে থাকা খাদ্য সামগ্রী। মাসের পর মাস ধরে খাদ্য ভর্তি ট্রাকগুলো গুদামে আটকে থাকায় খাবার অযোগ্য হয়ে পড়া সহায়তা পণ্য ডাম্পিং সাইটে ফেলে দেয়া হচ্ছে। অথচ সীমান্তের ওপারে অবরুদ্ধ গাজায় ত্রাণের এক মুঠো খাবারের জন্য জীবন দিচ্ছে কত শত মানুষ। এই দৃশ্য কেবল অপচয়ের নয়, বরং বিশ্ব মানবতার জন্য চরম ব্যর্থতার প্রতীক। সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ খাবার নষ্ট করে ফেলার কথা নিশ্চিত করেছেন আরিশের ত্রাণ সরবরাহ অধিদপ্তরের প্রধান নাবিল আল গাজাল। তিনি জানান, ইতিমধ্যে ফেলে দেয়া হয়েছে অন্তত 40টি ট্রাকের সাহায্য সামগ্রী। মেয়াদ শেষ হয়ে গেছে এমন যে কোনো ধরনের খাদ্য সামগ্রী, হোক সেটা ময়দা বা অন্য কোনো খাবারের আইটেম, সেগুলো পরীক্ষার পর আমরা প্রতিবেদন তৈরি করি। এমন মেয়াদ উত্তীর্ণ অনেক ত্রাণ সহায়তা আমরা ধ্বংস করেছি। এই তো কিছুদিন আগে প্রায় 40টি ট্রাক এবং একটি সম্পূর্ণ গুদাম ভর্তি পচে যাওয়া ময়দা, চাল এবং অন্যান্য মেয়াদ উত্তীর্ণ জিনিস ধ্বংস করতে হয়েছে। এগুলোর পরিমাণ আসলেই অনেক বিশাল ছিল। চলতি বছরের মার্চ মাস থেকে গাজায় সব ধরনের সাহায্য প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। তাদের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি যোদ্ধাদের দুর্বল করা, কিন্তু বাস্তবে এর কারণে ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে পড়েছে সাধারণ মানুষ। বেড়েছে ছিনতাই ও লুটপাট। মিশরের সীমান্তে অপেক্ষমান ত্রাণ সামগ্রী মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণ জানিয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা। অসংখ্য ট্রাকের ভিড় ও অপেক্ষমান সাহায্য গাজায় না ঢোকার কারণেই মূলত এমনটা হয়েছে। ত্রাণের ট্রাকগুলো গাদাগাদি করে দাঁড়িয়েছিল, সে কারণেই খাদ্য সামগ্রী নষ্ট হয়ে গেছে। আমি বলছি না যে বেশিরভাগ ট্রাকের পণ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু পণ্যের অবশ্যই মেয়াদ ফুরিয়েছে। যারা এসব সহায়তা সামগ্রী ব্যবস্থাপনার দায়িত্বে আছে, তারা নিজ উদ্যোগে পরীক্ষার জন্য আমাদের ডেকে পাঠায়। গত 31 মে গাজায় বিশ্ব খাদ্য কর্মসূচির ট্রাক বহর থেকে ময়দা ছিনিয়ে নেয় একাধিক সশস্ত্র গোষ্ঠী। পরবর্তীতে ক্ষুধার্ত জনতার হাতে ছিনতাই হয়ে যায় সেসব সামগ্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ সংস্থার মাধ্যমে সীমিত আকারে সাহায্য বিতরণ চালু থাকলেও তা পাচ্ছে না আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা। ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, তারা খাদ্য সামগ্রী আটকে দিচ্ছে না, বরং
সাহায্য প্রবেশে দিচ্ছে অবাধ অনুমতি। কিন্তু গাজায় খুবই সীমিত সংখ্যক ট্রাক প্রবেশ করলেও নানা কারণে ব্যাহত হচ্ছে বিতরণ ব্যবস্থা। ইসরায়েলের চলমান আগ্রাসনের ১৯ মাস পর জাতিসংঘ বলছে এটাই গাজার সবচেয়ে ভয়াবহ মানবিক অবস্থা। এর মধ্যে মাটির সাথে মিশে গেছে অধিকাংশ ভবন, শরণার্থী শিবিরে ঠাঁই নিয়েছে লক্ষাধিক মানুষ, দুর্ভিক্ষের মুখে দাঁড়িয়ে আছে গোটা একটি জনগোষ্ঠী। এত কিছুর পরেও থেমে নেই ইসরায়েলের রাজনীতি আর শত্রুতার খেলা। এর জেরেই গাজার সীমান্তে ধ্বংস করে দিতে হচ্ছে বিপুল পরিমাণ খাবারের মজুদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এ এক অদ্ভুত যুদ্ধ, যে যুদ্ধে কোনো জয় পরাজয় নেই কোনো হতাহত, আছে শুধু আনন্দ আর উল্লাস। যেখানে গোলা বারুদের পরিবর্তে ছোড়া হয় টমেটো। শুনতে অদ্ভুত লাগলেও এই যুদ্ধ ধীরে ধীরে হয়ে উঠছে বিশ্ব সংস্কৃতির অংশ। কি সেই লড়াই, কেমন সেটা? ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। খাওয়ার বদলে একজন আরেকজনের দিকে ছুটছেন টমেটো। শুনতে অদ্ভুত লাগলেও বৈশ্বিক সংস্কৃতির অংশ হয়ে উঠেছে টমেটো ছোড়ার উৎসব। স্পেনের বিখ্যাত লা টমাটিনা উৎসবকে অনুকরণ করে কলম্বিয়ার সুতা মার্চান শহরেও আয়োজিত হয় গ্রান টমাটিনা কলম্বিয়া। স্থানীয়দের কাছে এই ব্যতিক্রমধর্মী উৎসব শুধুমাত্র আনন্দ আর উল্লাসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি শহরের কৃষি নির্ভর অর্থনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত। গ্রান টমাটিনা উৎসব প্রতি বছর জুন মাসের শুরুতে অনুষ্ঠিত হয়। চলতি বছর ১ জুন এই উৎসবের ১৫তম সিজন অনুষ্ঠিত হল কলম্বিয়ার বোয়াকা বিভাগের সুতোমার্চান শহরে। রাজধানী বোগোটা থেকে প্রায় ১৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি মূলত টমেটোর চাষের জন্য পরিচিত। এখানকার ৭০ থেকে ৮০% পরিবার জীবিকা নির্বাহ করে টমেটো চাষ ও বিক্রির মাধ্যমে। তাই এই উৎসব শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং স্থানীয় কৃষকদের সম্মান জানানোর একটি রূপক আয়োজন। উৎসবের প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী হেইনের হুম্বার্তো সুয়ারেজ বলেন, উৎসব পালনের জন্য তিনি টমেটো চাষে বিনিয়োগ করেছেন। আমরা গ্রান টমাটিনা কলম্বিয়া উৎসবটি উদযাপন করতে পারছি কারণ আমরা টমেটো চাষে দক্ষ বিশেষজ্ঞদের এখানে নিয়ে এসেছি, যেন তারা এই জমিতে টমেটো চাষ করতে পারেন এবং একদিন এই উৎসব আয়োজন সম্ভব হয়। মূলত এই উৎসবে খাওয়ার অনুপযোগী বা অতিরিক্ত পাকা টমেটো ব্যবহার করা হয়, যেন খাদ্য অপচয় না ঘটে। ২০২৫ সালের উৎসবে প্রায় ৪৫ টন টমেটো ব্যবহার করা হয়েছে, যার পুরোটাই বাজারে বিক্রির অযোগ্য। এসব টমেটোকে ট্রাকে করে মাটিতে নামিয়ে পাহাড়ের মতো করে রাখা হয়। পরে হাজারো মানুষ সেগুলো ছুঁড়ে আনন্দে মেতে ওঠেন। ড্রোন ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যটি যেন এক বিশাল লাল রঙের যুদ্ধক্ষেত্র, যেখানে নেই কোনো জয় পরাজয়, আছে শুধু আনন্দ আর উল্লাস। এই উৎসব ৩ দিন ব্যাপী চলে, যাতে স্থানীয়দের পাশাপাশি দেশি বিদেশি পর্যটকরাও অংশ নিতে পারেন। এবারের আয়োজনেও প্রায় ২০,০০০ পর্যটক উপস্থিত ছিলেন। স্পেনের বাইরে এমন উৎসব দেখে অবাক তারাও। আমি খুবই অবাক হয়েছি। আমি এটি স্পেনে দেখেছিলাম এবং মনে করতাম আমাদের পক্ষে এমন কিছু করা সম্ভব না, কিন্তু আমরা সফলভাবে এটি আয়োজন করতে পেরেছি। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই আনন্দ পাচ্ছি। স্পেনের বুনিওল শহরে লা টমাটিনা উৎসব ১৯৪৫ সালে প্রথম শুরু হয়। এটি ছোট খেলার ছলে শুরু হলেও এখন তা আন্তর্জাতিক পর্যটন উৎসবে পরিণত হয়েছে। কলম্বিয়া ছাড়াও এখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, চিলি, দক্ষিণ কোরিয়া এবং জাপানের কিছু অংশেও অনুরূপ টমেটো উৎসব আয়োজন করা হয়। তবে কলম্বিয়ার এই আয়োজন নিজস্ব ঐতিহ্য ও কৃষি নির্ভর দৃষ্টিভঙ্গির কারণে অনন্য। অনেকেই প্রশ্ন তোলেন, এত টমেটো অপচয় কি নৈতিক? তবে আয়োজকরা বলছেন, এই টমেটোগুলো এমনিতেই নষ্ট হতো বা বাজারে বিক্রি সম্ভব ছিল না। তাই এগুলো উৎসবে ব্যবহার করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা যায়, পর্যটন ও সংস্কৃতিকে উজ্জীবিত রাখা যায়। ফলে এটিকে অপচয় নয়, বরং সৃজনশীল ব্যবহারের একটি উদাহরণ হিসেবেই দেখা উচিত। গ্রান টমাটিনা কলম্বিয়া শুধু একটি উৎসব নয়, এটি কৃষকদের সম্মান, অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাংস্কৃতিক সংযোগের এক রঙিন নিদর্শন হয়ে উঠছে ধীরে ধীরে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত আসাম, মেঘালয়, মণিপুর, সিকিম, মিজোরাম সহ ভারতের উত্তর পূর্বাঞ্চল। এতে বন্যা ও ভূমিধসে ৪৮ ঘণ্টায় প্রাণহানি হয়েছে ৩ সেনা সহ অন্তত
34 জনের। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। ভারী বৃষ্টি না থামায় তিস্তা সহ বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে, এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা বহাল রেখে 5 জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। 132 বছরের রেকর্ড ভেঙেছে আসামের বন্যা পরিস্থিতি। সেখানে 19 জেলায় 764টি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। কাছাড়া জেলার অবস্থা সবচেয়ে নাজুক। মণিপুরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইম্ফল পূর্ব আর ইম্ফল পশ্চিম জেলা। সেখান থেকে 1,500-এর বেশি মানুষকে উদ্ধার করেছে সেনা সদস্যরা। অরুণাচল প্রদেশে 23টি জেলার 156টি গ্রামে ক্ষতিগ্রস্তের সংখ্যা 1000-এর কাছাকাছি। ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। সিকিমে ভারী বৃষ্টি আর ভূমিধস সামরিক ক্যাম্পে থাকা অন্তত 3 সেনা সদস্যের প্রাণহানি হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 4 জনকে। নিখোঁজ অন্তত 6 জন। সিকিমের বিভিন্ন পর্যটন স্পটে আটকে পড়া 1600-এর বেশি পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আফগানিস্তানে যুদ্ধ থেমেছে, কিন্তু এখনও চলছে ক্ষুধার আগ্রাসন। চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের ভেতর দুমুঠো খাবারের জন্য লড়ছে হাজারো শিশু। 11 বছরের ইব্রাহিম মোহাম্মদের সকাল কাটে স্কুলে আর বিকেল যায় কামারের আগুনে। এত অল্প বয়সেই কাঁধে তুলে নিয়েছে পরিবারের পেট ভরানোর গুরু দায়িত্ব। চোখে স্বপ্ন পড়াশোনা শেষে একদিন প্রতিষ্ঠিত হওয়ার। জাতিসংঘ বলছে 80% আফগান এখন পুষ্টিকর খাবার কিনতেই পারে না। খাদ্য সংকটের কারণে লাফিয়ে বাড়ছে শিশু শ্রমের হার। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আফগানিস্তানের ছোট্ট এক শিশু ইব্রাহিম মোহাম্মদী, বয়স মাত্র 11। দিনের একটা সময় স্কুলে কাটালেও বাকি দিন উত্তপ্ত আগুনের কাছে দাঁড়িয়ে তাকে করতে হয় কয়লা ভাঙা আর লোহা পেটানোর কাজ। তার স্বপ্ন পড়াশোনা শেষ করে একদিন প্রতিষ্ঠিত হবে। যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে সদ্য উঠে দাঁড়ানো আফগানিস্তানে ক্ষুধার থাবা যেন দেশজুড়ে ছড়িয়ে রেখেছে ঘোর অন্ধকার। এর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছে শিশুরা। এখানে শৈশব মানে রুটি জোগাড়ের লড়াই, খাবারের জন্য অবিরাম সংগ্রাম। তেমনই এক শিশু ইব্রাহিম। পরিস্থিতির চাপে লোহার মতো টিকে থাকতে শিখেছে ছোট্ট শিশু ইব্রাহিম। 1 বছর ধরে আমি কামারের দোকানে কাজ করছি। আমি স্কুলে 5ম শ্রেণীতে পড়ি। ক্লাসের সেরা 2 জনের মধ্যে আমি দ্বিতীয়। আমার পরিবারকে সহায়তা করতেই এখানে কাজ করি। আমার বাবা ঠেলা গাড়ি চালান। সেটা দেখে আমার মন খারাপ হয়, তাই আমি তাকে সাহায্য করতে চাই। লোহা আমাকে সাহস দেয়। যখন দেখি লোহার উপর হাতুড়ির আঘাত পড়লে সেটা আরো শক্ত হয়, তখন মনে হয় মানুষও তেমনি। যে যত বেশি চাপ সহ্য করে সে তত শক্তিশালী হয়ে ওঠে। রাজধানী কাবুলের প্রান্তে একটি কামারশালায় কাজ করে ইব্রাহিম। তার দিন শুরু হয় কাকডাকা ভোরে। পায়ে হেঁটে ঘণ্টাখানেকের মতো লাগে কারখানায় যেতে। হাড়ভাঙা পরিশ্রমের মাঝে কখনো কখনো স্বাভাবিক একটি শৈশবের জন্য মন কাঁদে ইব্রাহিমের। আমি খুব ভোরে সকাল 5:30-এর দিকে ঘুম থেকে উঠি, হাত মুখ ধুয়ে রেডি হই। হাঁটতে হাঁটতে কারখানায় পৌঁছাই। 1.5 ঘন্টা লাগে যেতে। কয়লা ভাঙতে গিয়ে কখনো হাত পায়ে প্রচণ্ড ব্যথা করে। তখন একদিনের ছুটি নিতে হয়। যখন দেখি আমার বয়সী বাচ্চাদের কাজ করতে হয় না, তখন মনে হয় আমিও যদি কাজ না করে থাকতে পারতাম, কিন্তু কাজ তো করতেই হবে। বর্তমানে আফগানিস্তানে দেখা দিয়েছে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুষ্টিহীনতা। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তথ্য বলছে পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য রাখে না দেশটির প্রায় 80% মানুষ। এই অবস্থায় মারাত্মকভাবে বেড়ে গেছে শিশু শ্রমের হার। ফলে বেশিরভাগ পরিবার বাধ্য হয়ে সন্তানদের নামিয়ে দিয়েছে রোজগারের পথে। আমাদের পরিবারে মোট 6 জন সদস্য, বাবা মা, এক বোন আর এক ভাই। আমি এখানে কামারের দোকানে কাজ করি। আমার এক ভাই স্কুলে পড়ে, অন্যজন তামরশাহী বাজারে কাজ করে। এই গল্প শুধু ইব্রাহিমের একার নয়, এটা আফগানিস্তানের কোটি কোটি শিশুর গল্প। কাঁধে দারিদ্র্যের বোঝা নিয়েও অদম্য শক্তি আর নিঃশব্দ সাহসে ভর করে তারা লড়ছে। শত সংকটের মাঝেও একদিন ফিরবে সুদিন, এই স্বপ্ন অসংখ্য আফগান শিশুর। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।